촌스럽게. 쏴. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে প্রজেক্ট উলফ হান্টিং। আর এটা দক্ষিণ কোরিয়ান একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, যে সিনেমাটার কনসেপ্টটা একটু ইউনিক। মানে এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার কিছু সন্ত্রাসী করে কি ফিলিপিনে গিয়ে পালায়, এবং ফিলিপিন থেকে সেই সন্ত্রাসীদের যখন কার্গো শিপে করে আনা হয়, আনার পথে একটা বড় ধরনের সমস্যা হয়, এবং এই সন্ত্রাসীদের যে ট্রান্সপোর্টের ব্যাপারটা, এটার নাম দেওয়া হয় হচ্ছে প্রজেক্ট উলফ। তো একটা সময় হয় কি ওই ভয়ঙ্কর সন্ত্রাসীরাই ওই জাহাজে ছাড়া পেয়েছে, এবং তারপর তুলকালাম ব্যাপার বাজার। তাছাড়াও এখানে মিউট্যান্ট সুপার ভিলেন টাইপের কিছু আমরা দেখতে পাবো। তো যাই হোক, আশা করছি সিনেমাটি পছন্দ হবে, কারণ IMDb-তে এটার রেট হচ্ছে 10-এ 6.1। আর তাছাড়া দক্ষিণ কোরিয়ান কোনো সিনেমা আজ পর্যন্ত আমাদের হতাশ করেনি। চলো সিনেমাটি সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে আসি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় দক্ষিণ কোরিয়ার যেসব অপরাধীরা কোরিয়া থেকে পালিয়ে ফিলিপাইনে চলে গিয়েছিল, তারপর ফিলিপাইনের সরকারের সাথে আলোচনার পরে বিমানে করে তাদেরকে কোরিয়াতে আনা হয়। আর তখন এয়ারপোর্টে অনেক কড়া নিরাপত্তা ছিল, কিন্তু ওই সব অপরাধীরা যাদের সাথে খারাপ কাজগুলো করেছে, কারো স্ত্রীকে রেপ করেছে, তারপর কারো টাকা পয়সা লুট করেছে, কারোর আত্মীয়স্বজনকে হত্যা করেছে, তো সেই সব মনে করো যে বাদীরাও চলে এসেছে এবং হট্টগোল বেজে যায়। এবং এরপর এরকম বাদী করে কি একটা অপরাধীর কাছে আসে, আর তার বুকে আমরা বোম দেখতে পাই, আর সে এরপর বোম বিস্ফোরণ ঘটায়, এবং ওই অপরাধীর সাথে অনেক পুলিশ এবং অনেক সাধারণ মানুষও মারা যায়। তো এরপর গল্প চলে আসে 2022 সালে, মানে তার 3 বছর পরে, যেখানে আবারও কোরিয়া থেকে যেসব বন্দীরা পালিয়ে ফিলিপাইনে গিয়েছে তাদেরকে ধরে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। আর আগেরবার যেহেতু বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছিল এবং বাদীরা আক্রমণ করেছিল, সেই কথা মাথায় রেখে এবার অপরাধীদেরকে কার্গো শিপে করে কোরিয়া আনা হচ্ছে, এবং তাদেরকে নিরাপদে কোরিয়া আনার জন্য একটা স্পেশাল ফোর্সও তৈরি করা হয়েছে। তো যাই হোক, এরপর আমরা বাকি সব অপরাধীদের দেখতে পাই যাদেরকে শিপে আনা হচ্ছে। আর তখন স্পেশাল ফোর্সের হেড, যার নাম হচ্ছে শিওক, সে করে কি অপরাধীদের চেক করতে থাকে। আর এরপর ওই জাহাজের যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী ছিল, যার নাম হচ্ছে জংডু, সেই অফিসারকে শিওককে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তো এতে শিওকের অনেক রাগ হয়, আর সে জংডুককে মারতে শুরু করে এবং বলে, তুই পুলিশকে তো দুর্বল ভাবিস না। তো যাই হোক, যখন অন্য অপরাধীরা দেখে যে জংডুকে মারা হচ্ছে, তখন তারা চিৎকার করতে থাকে, কিন্তু পুলিশরা ওদেরও মারতে মারতে শান্ত করায়। তো যাই হোক, এরপর সকল অপরাধীকে কার্গো শিপে নিয়ে আসা হয় যাতে তাদেরকে কোরিয়ায় নিয়ে যাওয়া যায়। তো এখানে আমরা আরেকটা VTS নামেরও একটা ইউনিটকে দেখি, যারা এই পুরো অপারেশনটি মনিটর করছিল। আর এই ইউনিটের প্রধান ছিল হচ্ছে উং, আর যে শিপের বাকি অফিসারদেরকে আদেশ দিচ্ছিল যে এইটা করো ওইটা করো। তো যাই হোক, এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট উলফ হান্টিং। তবে কেন উলফ হান্টিং নাম দেওয়া হয়েছে এটা একবারে সিনেমার শেষের দিকে গিয়ে বুঝতে পারবে। তো যাই হোক, শিপের প্রতিটা সেলে 2টো করে অপরাধীকে রাখা হয়েছিল। আর এরপর ওদের সবচেয়ে ভয়ঙ্কর যে অপরাধী জং ডুর সাথে অফিসার হেড শিওকু কথা বলে, এবং জং ডুকে 17টি মার্ডারের কারণে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই অপরাধীদের মধ্যে লি নামের একজনও রয়েছে, যাকে দেখলে একেবারে নায়ক নায়ক মনে হচ্ছে, কিন্তু সেও ভয়ঙ্কর অপরাধী, এবং সে এত ভয়ঙ্কর অপরাধ করেছে যে বাকি সবার চেয়ে তার উপর রেড নোটিশ জারি রয়েছে। তবে সে খুব চুপচাপ এক জায়গায় বসে থাকে। আর এখানে আমরা কিছু সুন্দরী মহিলা অপরাধীকেও দেখতে পাই, আর তাদেরকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ডায়ন নামের একজন সুন্দরী পুলিশ অফিসারকে। তো যাই হোক, সকল বন্দীকে তারা সেলে বন্দী করার পরে অফিসার শিওকু ওদেরকে কিছু নিয়ম বলে, আর এরপর জাহাজের নাবিককে জাহাজ এগিয়ে নেওয়ার সিগন্যাল দেয়, এবং বাকি সকল অফিসারকে সতর্ক থাকতে বলে। আর ওই দিকে দক্ষিণ কোরিয়াতে বসে তারা VTS গ্রুপ এবং তার লিডার উং, তারা করে কি খুব দ্রুতই পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নজর রাখতে শুরু করে। আর তারপর জাহাজের সবাইকে দেখাশোনা করার জন্য একজন ফার্স্ট এইড ডক্টরকে দেখানো হয়। তবে আমরা দেখতে পাই সে বাকি সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে কিছু একটা ঔষধ, বিশেষ করে চেতনানাশক ঔষধ ব্যাগে ভরে কোথাও যাচ্ছে। তো যাই হোক, এরপর বাকি যেসব ছোট অফিসার ছিল তারা করে কি অফিসার শিওককে বিশ্রাম নিতে বলে, আর তারা বন্দীদের খাবার দিতে যায়। আর এই সময় আমরা ওই জাহাজের কিছু স্টাফদেরও দেখতে পাই। তো যাই হোক, ফাইনালি ওই জাহাজটা এগিয়ে কোরিয়ার দিকে যাত্রা শুরু করে। আর অন্যদিকে ডক্টর তার ট্যাবে একটা পথ খুঁজে পেয়ে ওই জাহাজের বেসমেন্টের দিকে নামতে শুরু করে, একবার নিচের তলায়। আর এইদিকে সকল পুলিশ অফিসাররা বন্দীদেরকে খাবার দিতে শুরু করে। আর ঠিক তখনই একটা স্টাফ করে কি বন্দীদের মুক্ত করার জন্য তালার উপরে ছোট্ট একটা ছিদ্র করে দেয়, মানে ইলেকট্রিক তালার উপরে। আবার এদিকে ডক্টরও শিপের বেসমেন্টে চলে আসে, আর সেখানে আমরা একটা বন্দীকে দেখতে পাই যার চোখ বাঁধা ছিল। আর সেই বন্ধুর অবস্থা খুবই খারাপ, দেখে মনে হচ্ছে সারা শরীরে পচন ধরেছে। আর এই দিকে আমরা দেখতে পাই দক্ষিণ কোরিয়ার সেই আইটি যে সেক্টর রয়েছে, সেই আইটি সেক্টরের যে হেড উং, তার হাতে একটা টপ সিক্রেট ফাইল রয়েছে, যেখানে আজ থেকে প্রায় 70 বছর আগের কিছু পুরনো জাপানি বন্দীর ছবি ছিল, এবং এই জাপানি বন্দীদের একজনের নাম ছিল হচ্ছে আলফা। তো যাই হোক, আর এই দিকে ডক্টর কিন্তু সেই আলফাকেই পরীক্ষা করছিল। মানে চিন্তা করো, 70 বছর আগের একটা জাপানি যোদ্ধা
যোদ্ধা, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, তাকেই জাহাজে আনা হচ্ছে গোপনে। তো আলফাকে যখন ওই ডক্টর দেখে তার তো ভয় লাগা শুরু হয় এবং ওই ডক্টর করে কি আলফাকে চেতনানাশক একটা ইনজেকশন দিয়ে দেয় বা ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। আবার এই দিকে আমরা দেখি জাহাজের অফিসাররা বন্দীদের দিক থেকে মনোযোগ সরিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আর এই সুযোগে ওই বন্দীদের মধ্যে সবচেয়ে যেটা টপ সন্ত্রাসী জং ডু, সে তার মুখে লুকানো একটা পিন বের করে আর সে হ্যান্ডকাপ খুলতে শুরু করে। আর স্টাফ মেম্বারও অস্ত্র নিয়ে বন্দীদেরকে মুক্ত করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এখানে আমরা জানতে পারি এই স্টাফ মেম্বাররা মূলত আসলে এই জাহাজের স্টাফ নয়, তারা আসল জাহাজের যে স্টাফ মেম্বার ছিল তাদেরকে আগেই মেরে ফেলেছে এবং তারা মূলত এই অপরাধী বা কোন একটা এজেন্সির কাছ থেকে টাকা নিয়েছে যাতে এই দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে ওদেরকে বাঁচানো যায়। তো যাই হোক, ওখানে যে মেন অপরাধী জং ডু, সে তার হ্যান্ডকাপ খুলে ফেলে আর তারপর স্টাফ মেম্বাররাও করে কি পুলিশ অফিসারদের উপর হামলা চালাতে শুরু করে এবং তারা শিপের কিছু পাইলটকে মেরে ফেলে এবং তারা কোরিয়ার সঙ্গে যোগাযোগ করার যত ইলেকট্রিক্যাল ডিভাইস রয়েছে সকল ডিভাইস ধ্বংস করে দেয়, যাতে এই জাহাজের যেসব অফিসাররা রয়েছে তারা চাইলেও যেন কোরিয়ার সাথে যোগাযোগ করে সাহায্য না চাইতে পারে। আবার ওইদিকে ভিটিএস যে আইটি গ্রুপটা দক্ষিণ কোরিয়া থেকে জাহাজের উপর নজর রাখছিল, তারা হঠাৎ করেই জাহাজের লোকেশন হারিয়ে ফেলে এবং সকল সিগন্যাল বন্ধ হয়ে যায়। আর তখন ওই ভিটিএস গ্রুপের যে অফিসার সে তো অবাক হয়ে যায় যে হঠাৎ করে কি হলো। আর তখনই এইদিকে যে ডায়ন নামে অফিসারটা ছিল তার ফোনও সিগন্যাল চলে যায়। তো ওই মেয়ে অফিসার ডায়ন তখন বাইরে এসে ব্যাপারটা দেখতে চায়। আর ওই দিকে আমরা দেখতে পাই ভিলেন জং ডু, ওই অপরাধী জং ডু এবং তাদের সঙ্গীরা হ্যান্ডকাপ খুলতে থাকে। বাট তখনই সেখানে একজন অফিসার চলে আসে, কিন্তু জং ডু তার উপর আক্রমণ চালায় এবং বাকি স্টাফ সদস্যরাও বাকি সব পুলিশদের উপর আক্রমণ চালায়। আর এইদিকে জং ডু এবং তার সঙ্গীরা অফিসারদেরকে খুবই নৃশংসভাবে হত্যা করে ফেলে। এমনকি এখানে আমরা দেখতে পাই জং ডু তো রাগে একটা অফিসারের কানই কামড়ে ছিঁড়ে ফেলে। আর ঠিক তখনই একটা অফিসার ভিটিএস গ্রুপকে নিজেদের উপর আক্রমণের খবর দেওয়ার চেষ্টা করে, কারণ তার কাছে একটা ফোন ছিল, কিন্তু আনফরচুনেটলি এই ফোনে কোনো সিগন্যাল ছিল না, কারণ সে কাম আগেই সেরে ফেলছে ওরা এবং স্টাফ মেম্বাররা ওকে মেরে ফেলে। তো যাই হোক, এরপর সকল স্টাফ মেম্বাররা জং ডুর সঙ্গে দেখা করে এবং আমরা জানতে পারি এই পুরো লোকগুলো জং ডুর এবং জং ডু অনেক বড় একটা মাদক ব্যবসা এবং বিলিয়ন বিলিয়ন টাকা রয়েছে, মনে করো অনেক টাকার মালিক। আর একই সময় ওই কোরিয়ার আইটি সেক্টর থেকে অফিসার উং তার সকল স্টাফ মেম্বারদেরকে অর্ডার দেয় যত দ্রুত সম্ভব স্যাটেলাইট দিয়ে হলে ওই শিপের লোকেশন বের করো। আর এইদিকে ওই ভিলেন জং ডু কারিকে শিপে নিজের রাগ কমাতে একজন অফিসারকে বেধড়ক মারধর করে এবং এরপর ওর উপর প্রসাবও করে দেয়। আর তখনই আবার এইদিকে মেয়ে অফিসার ডায়ন বাইরে এসে সিগন্যাল খুঁজতে চেষ্টা করছিল, আর তখনই সে হঠাৎ করে ডক্টরকে বেসমেন্ট থেকে উপরে আসতে দেখে। তো এটা দেখে ডায়নের সন্দেহ হয় এবং ডাক্তারের দিকে বন্দুক ধরে জিজ্ঞাসা করে তুমি নিচে কি করতে গিয়েছিলে। আর তখন শিও খুব এখানে চলে আসে এবং এমনটা করতে মানা করে। আর তখন ওই মেয়ে অফিসার ডায়ন তখন ডক্টরকে শিপের সিগন্যাল বন্ধ হওয়ার কথা জানায়। আর তখন ওরা শিপের উপর যে রাডার রয়েছে সেটার মধ্যে একজন লোককে কিছু করতে দেখে, তো সবাই ওকে ধরতে যেতে থাকে। আর ওই সময় শিপের ভেতরের পাশে এক এক করে সকল বন্দীরা তো মুক্তি পাচ্ছিল। তো একজন বন্দী মুক্তি পাওয়ার পরই বলতে শুরু করে, ইস ওই মেয়ে পুলিশ অফিসার ডায়ন খুব হট, ওকে তো আমি একেবারে খেয়ে ফেলবো। কিন্তু এই কথা যখন ওই মেন ভিলেন জং ডু শুনে, ও তো রেগে যায় এবং ওকে গুলি করে মেরে ফেলে এবং বলে ডায়ন শুধু আমার, ওকে আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। তো জং ডুর এরকম পাগলাটা আচরণ দেখে বাকি সবাই ভয় পেতে শুরু করে। এরপর জং ডু যখন ওই অপরাধীদের মধ্যে লিকে দেখে তখন তো অবাক হয়ে যায়, আর ওই লিকে আগে থেকেই চিনতো। তো জং ডু তখন লিকে বলে তুমি তো দেখি 15 বছরে একটুও বদলাওনি, একেবারে আগের মতোই চেহারা রয়েছে, আগের মতোই রয়েছে। তো লি তখন জং ডুকে বলে আমাদের সবাই কোরিয়ায় যাওয়া উচিত, কিন্তু জং ডু বলে কোরিয়ায় তো যাবোই না, কারণ কোরিয়াতে গেলে আমার ফাঁসি হবে। আর ওর ভয়ে ওর বিরুদ্ধে কেউ কথাও বলে না। তবে লি খুব সোজা শান্ত মানুষ, ও কোনো বাড়তি ঝামেলার মধ্যেই নাই। তো যাই এরপর অফিসার শিওখু আর ডায়ন বাকি কিছু অফিসারদের নিয়ে শিপের কন্ট্রোল রুমে চলে আসে, যেখানে সেই ভিলেন স্টাফরা অবস্থিত ছিল। তো তারা তো জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে। তো তারা যখন শিওক এবং বাকি অফিসারদেরকে দেখে তাদের উপর গুলি চালাতে শুরু করে। আর এইদিকে জং ডু লিকে তার সাথে ইঞ্জিন রুমে যেতে বলে, কিন্তু লি যখন ওই মৃত পুলিশ অফিসারকে দেখে তখন তার নিজের একটা ফ্ল্যাশব্যাক আসে, অতীতের ফ্ল্যাশব্যাক। তার স্ত্রীর কথা তার মনে পড়ে যে এভাবেই তার স্ত্রীকে কেউ মেরে ফেলেছিল। আর এদিকে তখনই আমরা দেখতে পাই ডায়ন বুদ্ধি করে একটা স্টাফ মেম্বারকে মেরে ফেলে, মানে ভিলেনদের লোককে। কিন্তু তখন অন্য একটা মেম্বার নাবিকের উপর বন্দুক ঠেকিয়ে বাকি সবাইকে অস্ত্র ফেলতে বলে, কিন্তু ডায়ন তখন পেছন থেকে আক্রমণ করে তাকে মারতে থাকে। আর অফিসার শিওক হু গুলি করে ওই ভিলেনটাকে মেরে ফেলে। আর এরপর ডায়ন নাবিককে অর্ডার দেয় কোরিয়ার সাথে যোগাযোগ করার যে কোনো উপায় আছে এখানে এটা বের করো। তো এখানে নাবিক বলে না আর কোনো উপায় নেই, বাট বেসমেন্টের ইঞ্জিন রুমে, মানে যেখানে ইঞ্জিন থাকে সেখানে একটা স্যাটেলাইট ফোন রয়েছে, যার মাধ্যমে ওটা হচ্ছে আপৎকালীন ব্যাপার এবং ওইটার মাধ্যমে কোরিয়ার সাথে যোগাযোগ করা যেতে পারে। আর স্যাটেলাইট ফোনটা হচ্ছে কি, এটা মনে করো টাওয়ার লাগে না, ডাইরেক্ট মনে করো মাথার উপরে যে স্যাটেলাইট তার সাথে সংযোগ করে আর কি, অনেকটা মিলিটারি বা ইমার্জেন্সি সেটআপের মতো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই কিছু অপরাধী মৃত অফিসারদেরকে ফ্রিজারে রাখে এবং সেখান থেকে টপ টপ করে রক্ত নিচে পড়ে এবং ওই রক্ত পাইপ দিয়ে ওই বেসমেন্টে থাকা আলফার উপরে কিছু পড়ে। আর তখনই আলফার জ্ঞান ফিরে আসে। তো বুঝতেই পারছো এই আলফা কিরকম ভয়ঙ্কর একটা কিছু হতে পারে। সিনেমাতে এখনো যার কাহিনী গোপন রাখা হয়েছে। তো যাই হোক, তখন জং ডু কারিকে তার সঙ্গীদের নিয়ে ইঞ্জিন রুমে আসে এবং সেখানে কাজ করা সকল ওয়ার্কারদের মারতে শুরু করে এবং ওদেরকে স্যাটেলাইট ফোন সম্পর্কে জিজ্ঞাসা করে। তো জং ডুর সঙ্গী তখন স্যাটেলাইট ফোনটা নষ্ট করে দেয় যাতে এখানকার কোনো অফিসার
অফিসার কোরিয়ার সঙ্গে যোগাযোগ না করতে পারে। সকল অফিসাররা পালিয়ে গিয়েছে এবং অনেক অফিসারকে মেরে ফেলা হয়েছে, তাদের বডিও এখানে নেই। তো সে তো পাগল হয়েছে এবং বুঝতে পারে না এই খবর আমি কোরিয়াতে কিভাবে পাঠাবো। আর তখন ডায়ন শিওকুকে ইঞ্জিন রুমে থাকা ওই স্যাটেলাইটের ব্যাপারে বলে, মানে স্যাটেলাইট ফোনের ব্যাপারে। আবার কিন্তু ওইদিকে তখন আবার জংডু নিজেই ওই ইঞ্জিন রুমে ছিল এবং একটা ইঞ্জিনিয়ারকে মারতে যায়। বাট তখনই লি তাকে থামায় এবং বলে যে ওকে যদি মারো তাহলে শিপ চলবে কিভাবে। আবার এরপর পুলিশ অফিসার এখানে এসে পড়ে, কিন্তু তখন ওই ইঞ্জিনিয়ার পুলিশ অফিসারদেরকে বলে ইঞ্জিন রুমে কিন্তু ভুলেও গুলি চালাবেন না, কারণ এখানে অনেক পাইপ, অনেক গ্যাস, অনেক কিছু রয়েছে। জায়গায় একটা গুলি লাগলে বিস্ফোরণ ঘটবে এবং আমরা সবাই মারা পড়বো। তো এরপর সকল বন্ধু এবং পুলিশ অফিসার একে অপরের সঙ্গে মারামারি করা শুরু করে, কিন্তু লি এসবে থাকে না। আর ঠিক তখনই আলফা চলে আসে এখানে এবং সে একজনকে লাথি মারে এবং এমন লাথি মারে পাওয়ার দেখতে পাচ্ছ ওখানে ও উড়ে গিয়ে মারা যায়। তো ওর শক্তি দেখে তো সবাই ভয় পেয়ে যায়। তবে এখানে কিন্তু আলফার চোখ বন্ধ ছিল, কিন্তু আলফা কোনো সাধারণ মানুষ ছিল না এবং সে মানুষের শরীর থেকে যে তাপ বের হতো, মানে হিট সিক করে তাদেরকে উপস্থিতি টের পাচ্ছিল। তো এরপর সে করে কি, ওখানে যত মানুষ রয়েছে, সেটা হোক পুলিশ, সেটা হোক সাধারণ মানুষ, সেটা হোক ওই অপরাধী, সবাইকে মারতে শুরু করে। তো এই দৃশ্য দেখে মেন ভিলেন জংডু তো সেখান থেকে পালাতে থাকে আর আলফার উপর গুলি চালায়, কিন্তু আলফা অনেক ফাস্ট থাকায় সে জংডুর হাত থেকে বেঁচে যায়। আর এরপর সে জংডুকে মেরে ওর একটা হাত ছিঁড়ে ফেলে ভাই। আর তখন জংডু হাসতে শুরু করে, কিন্তু আলফা তখন ওর মাথায় হাতুড়ি মেরে ওকেই শেষ করে দেয়। মানে বুঝতেই পারছো, জংডুকে আমরা মেন ভিলেন মনে করেছিলাম, কিন্তু সিনেমার শুরুতেও মারা পড়লো। তার মানে ভিলেনরা আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে। তো যাই হোক, এরপর নিজের সঙ্গীদের মৃত্যু দেখে অফিসার শিওকুর তো খুব খারাপ লাগে, আর তাছাড়া ইঞ্জিন রুম খারাপ হয়, শিপও থেমে যায়। আর এইদিকে আলফা শিওকুর কাছে এসে ওর গলা চেপে ধরে, বাট তখনই লি করে কি আলফার উপর আক্রমণ করে এবং শিওকুকে উদ্ধার করে এবং তারা সবাই সেকেন্ড দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই আলফা আবারও শিওকুর উপর আক্রমণের চেষ্টা করে। আর এইবার লি আবারও তাকে আটকায়, কিন্তু এবার আলফা লিকে ধরে ফেলে। আর তখন ডায়ন করে কি আলফাকে গুলি করে লিকে মুক্ত করে দেয় এবং তারা সেখান থেকে বের হয়ে দরজা বন্ধ করতে থাকে, কিন্তু আলফা ওদের কাছে আসার চেষ্টা করে, বাট লি তখন ওকে লাথি মেরে বাইরে ফেলে দেয়। তো এখানে আমাদের কাছে একটু অবাক তো লাগে যে লি এত সাহস কিভাবে এবং ও আলফার মতো একটা সুপার হিউম্যানের সাথে লড়াই করছে কিভাবে। তবে লির জন্য এখানে সবাই বেঁচে যায়। তো এরপর একজন বুড়ো লোক, মানে ও আর কি অপরাধী ছিল, সে অফিসার শিওকিউ এবং ডায়ন আর লিকে বলে আলফা যে কাপড় চোপড় পরে রয়েছে, জ্যাম স্যুট পরে রয়েছে, সেটা তো এই সময়ের না, ওইটা আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরোনো ছবিতে দেখেছিলাম এবং জাপানিজ মনে হচ্ছে ওটা দেখে। তবে এই আলফা সম্পর্কে কোনো তথ্য এই পুলিশ অফিসারদের কাছে ছিল না, তারা জানতো না যে আলফা নামে কেউ বা এই ধরনের একটা এন্টিটি বা একটা মানুষ এই জাহাজে আছে। আর অন্যদিকে আমরা দেখি আইটি টিম কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে জাহাজটা বের করে ফেলেছে এবং অফিসার উং এটা দেখতে পায়। সে বুঝতে পারে জাহাজের সকল বন্দী ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে এবং জাহাজটা অনেকক্ষণ একটা জায়গায় থেমে রয়েছে। তো জাহাজের তো 12টা বাজছে। তো এইটা জানার পরে উং অনেক রেগে যায়। ঠিক তখনই উং এর কাছে তার আবার বসের ফোন আসে, যার নাম হচ্ছে পিল সং, এবং তার শরীরে আলফার মতো একটা চিহ্ন আমরা দেখতে পাই এবং বুক ফাড়া। তো উং এখানে পিল সংকে বলে আমি তোমাকে আমার উপর তোমার সকল পরীক্ষা করতে দিয়েছি, কিন্তু তার মানে এই না আমি তোমার চাকর। আমি তোমার কথা মতো ওই জাহাজে গিয়ে আলফাকে আমি আনতে যাব না, ওখানে আমার জীবনেরও রিস্ক রয়েছে, কারণ আলফা অনেক বেশি শক্তিশালী। কিন্তু পিল সং যে কোনো ভাবে আলফাকে তার কাছে নিয়ে আসতে বলে এবং না আনলে উংকেও নিজের হাতে মেরে ফেলবে। তো উং এটা শুনে অনেক রেগে যায়, তবে তার কিছু করার নেই। তবে এখানে আমরা বুঝতে পারি এই উংই মূলত আলফাকে গোপন ভাবে ফিলিপাইন থেকে কোরিয়াতে নিয়ে আসছিল এবং এই ব্যাপারে উং ছাড়া আর কোনো অফিসার এটা জানতো না। তো এরপর রেগে উং করে কি একটা পিলারে ঘুষি মারে এবং সেটাই ছিদ্র হয়ে যায়। আমরা বুঝতে পারি শালার উংও নর্মাল মানুষ না, ও একটা সুপার হিউম্যান, মানে ওই আলফাদের মতোই। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে।
তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো। সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে, শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো এরপর আমরা দেখতে পাই একটা নাবিক করে লাইফ বোট নিয়ে সেখানে পালানোর চেষ্টা করে, বাট ঠিক তখনই আলফা এসে সবাইকে মেরে ফেলে। আর তখন ডক্টর এবং তার পার্টনাররাও বাইরে থেকে কারো শব্দ শুনতে পায়, আর তখন ওই সুন্দরী নার্স করে কি জানালা দিয়ে বাইরে দেখতে যায়, বাট আলফাকে ধরে ফেলে এবং নগদ এই সুন্দরী মহিলাটাকে মাইরা ফেলে। এটা কিছু হইলো ভাই? তো ডক্টর তো এটা দেখে ভয় পেয়ে যায়, পালানোর চেষ্টা করে। আর তখন অফিসার শিও খুব বাকিদেরকে খুঁজে পায়, আর এদিকে ওই আমাদের সুন্দরী অফিসার, পুলিশ অফিসার ডায়নের প্রশ্নে ডাক্তার তাকে এবার সবকিছু সত্যি কথা বলে। তো এখানে সে বলে যে এই প্রজেক্টের নাম উলফ হান্টিং দেওয়ার কারণই হচ্ছে আলফা নামে একজন সুপার সোলজার রয়েছে, যে একটা মনস্টারের চেয়ে কোনো অংশ কম নয়, এবং তাকে গোপন ভাবে আমরা কোরিয়াতে নিয়ে যাচ্ছিলাম। তো শিওখু তখন ডক্টরের কাছ থেকে আলফার ব্যাপারে আরো জানতে চায়। তো ডক্টর তখন বলে তাকে তার ডিএনএ এবং জেনেটিক চেঞ্জ করে তাকে একটা সুপার হিউম্যানে তৈরি করা হয়েছে, এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রযুক্তি, যেটা পুরো পৃথিবীর কাছে এখনো গোপন রয়েছে। এবং সে এত শক্তিশালী যে তাকে প্রতি 6 ঘন্টা পর পর হাই ডোজের অজ্ঞান করে ইনজেকশন দিতে বলা হয়, এবং এভাবেই তাকে বছরের পর বছর, মানে প্রায় 50 বছর ধরে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। এবং এই প্রজেক্টে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে প্রতি 6 ঘন্টা পর পর আমি তাকে অজ্ঞান করে রাখবো, আর এর পরিবর্তে আমি ভালো টাকা পেতাম। আর এর জন্য এই কাজটা আমি গোপনীয় ভাবে করার জন্য রাজি হয়েছিলাম। আর তাকে কোরিয়াতে নিচ্ছে হচ্ছে এওন জেনেটিক কোম্পানি। তো এই এওন জেনেটিকের কোম্পানির নাম শুনে ওই বৃদ্ধ যে তোমার অপরাধী রয়েছে সে অফিসার শিওককে বলতে শুরু করে, এওন জেনেটিকে তো সেই কোম্পানি যারা এমন একটা ওষুধ বানাচ্ছে যে ওষুধ খেলে মানুষ সহজে বুড়োই হবে না, মানুষের ভেতরে সবসময় তাড়ান্ন থাকবে, আর হতে পারে তারা ওই ওষুধের রিসার্চের জন্যই হয়তো আলফাকে ইউজ করবে। তো যাই হোক, এখানে আলফার সাথে লড়াই করার সময় বাকি সবাই কিন্তু আহত হয়েছিল, তো এই জন্য সবারই ফার্স্ট এইডের চিকিৎসা দরকার ছিল, টুকটাক মনে করো কাটা ছেঁড়ার। তো তখন সবাইকে ডক্টরকে জিজ্ঞাসা করে ঘটনা কি, কোথায় ওগুলো। তখন ডক্টর ম্যানম্যানে বলে ওই ফার্স্ট এইডের কিটটা তো আমি বেসমেন্টে ফেলে এসেছি, আর তাছাড়া সকল লাইফ বোর্ড গুলো তো ভেঙে গিয়েছে, আমাদের তার কোনো উপায় নেই। কিন্তু এটা শুনে অফিসার শিওক রেগে যায়, এবং সে মেয়ে পুলিশ অফিসার লি এবং ডক্টরকে বলে তোমরা এখন বেসমেন্টে যাও, আর আমি একাই লাইফ বোর্ড গুলো দেখে আসছি কি হচ্ছে। আর এইদিকে আমরা দেখি তখনই আলফা করে কি ওই মেয়ে অপরাধীর কাছে চলে গিয়েছে। তো তারা যখন প্রথমে আলফাকে দেখে ওরা তো ভয় পেয়ে যায় যে এরকম মানুষ আবার হয় নাকি, তো দেখে জম্বি মনে হচ্ছে। তো এখানে যে আলফা করে কি একটা অফিসারকে মেরে ফেলে, তারপরে একটা বন্দির 2 পা কেটে ফেলে, আর তারপর একটা মহিলাকে সবার সামনে ঝুলিয়ে দেয়। তো এটা দেখে তো ওখানে বাকি থাকা 2জন অপরাধী ভয় পেয়ে পালাতে শুরু করে। আবার এইদিকে ডক্টর এবং মহিলা পুলিশ অফিসার ডায়ন ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে শিপের বেসমেন্টে যায়, যেখানে আগে আলফা বন্দী ছিল। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় আলফার জ্ঞান আসতেই যারা তার উপর নজর রাখছিল তা প্রথমে তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলেছে, মানে এই গোপন মিশনে যারা ছিল আর কি। এবং একটা লোক তো তাকে গুলি করার চেষ্টা করেছিল, কিন্তু আলফা সেই গুলি থেকে বেঁচে যায়, আর তার একটা হাত শরীর থেকে আলাদা করে দেয়। তো এই সব জিনিস বুঝতে পেরে লি অনেক কষ্ট পায়। আবার এই দিকে অফিসার শিওখো আরো একজন লোককে মৃত অবস্থায় দেখে, যেখানে তার একজন মহিলা অফিসারও ছিল, আর এটা দেখে অফিসার অনেক খারাপ লাগে। আবার ওই দিকে আমরা দেখি ডক্টর সেই বৃদ্ধ লোকটির চিকিৎসা শুরু করে, আর তখন মহিলা পুলিশ অফিসার ডায়ন ওই হ্যান্ডসাম অপরাধী লিকে চিকিৎসা করাতে বলে, কারণ লিও চোট পেয়েছিল। তো এখানে ডায়ন কিছু ফাইল দেখতে পায় যেখানে আলফার সম্পর্কে লেখা ছিল। তো এখান থেকে তারা সবাই জানতে পারে আলফার আসল নাম হচ্ছে কিম, এবং সে 1911 সালে জন্মগ্রহণ করেছে জাপানে। তো এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় যে 1911 সালে যদি কারো জন্ম হয় 2022 সালে 110 বছর পর্যন্ত সে এখনো এইরকম ইয়াং আছে কিভাবে। তো তারা তো পুরো অবাক। বাট তখন তারা দেখতে পায় যে 1943 সালে কিম আলফা জাপানিজ সেনাবাহিনীতে যোগ দিয়ে দিয়েছিল, আর এরপর ফিলিপাইনের বিরুদ্ধে যুদ্ধে তার একটা হাত কেটে যায়। কিন্তু জাপানিজ সেনারা ওকে নিয়ে ওদের হিউম্যান ওয়েপন টেস্টের জন্য একটা প্রজেক্টে নেয়, যে প্রজেক্টের নাম ছিল কিমানো প্রজেক্ট। আর তখনই সেখানে আলফার উপর বিভিন্ন ধরনের ডিএনএ এবং জেনেটিক মনে করো যে ট্রান্সফার করা হয় বা মিক্সিং করা হয়, আর এর ফলে আস্তে আস্তে ওর হাতটাও জোয়া লেগেছে এবং আস্তে আস্তে একটা হিউম্যান ওয়েপন হয়ে ওঠে। তো এখানে সবাই জানতে পারে যে আলফাকে পরীক্ষা নিরীক্ষা করে সুপার হিউম্যান বানানো হয়েছিল, তবে তারা কেউ বুঝতে পারে না এই আলফাই জাহাজে আসলো কিভাবে এবং গত 70 বছর তার অস্তিত্ব কোথায় ছিল। আর অন্যদিকে সেই মহিলা অপরাধী এবং তার সঙ্গে আলফার হাত থেকে বাঁচতে বাঁচতে একটা লিফটে ঢুকে পড়ে এবং নিচে নামতে শুরু করে, বাট তখনই আলফা লিফটের উপর লাফিয়ে পড়ে, আর এর ফলে লিফটটা মাঝপথে আটকে যায়। আবার এইদিকে ডাক্তারের কাছে একটা রিপোর্ট আসে, প্রজেক্টের সময় আলফাকে অনেক যন্ত্রণা এবং কষ্ট দেওয়া হয়েছিল, আর এই কারণে সে অনেক বেশি বিপজ্জনক হয়ে পড়েছে এবং সে দুনিয়ার সবকিছু তছনছ করে দেবে, ওর কোনো পক্ষ বিপক্ষ নাই, এবং সে একটা পশুতে রূপান্তরিত হয়েছে। মনে করো ওর ভিতর হিউম্যান ব্রেন বলে কোনো কিছু নাই। আর পাশাপাশি আলফার মধ্যে নেকড়ের মতো ক্ষমতা রয়েছে, সে কানে অনেক বেশি শুনতে পায়, ঘ্রাণ অনেক বেশি পায়, এবং সে মানুষের হিট বা রেডিয়েশনও ডিটেক্ট করতে পারে, এবং তার শারীরিক ক্ষমতা প্রায় 40 জন সাধারণ মানুষের সমান। আর ওইদিকে আমরা দেখি আলফা লিফটের মধ্যে লাথি মারতে থাকে, আর এটা দেখে তো ওই 2 অপরাধী ভয় পেয়ে যায়। আবার এইদিকে ডাক্তার জানতে পারে যে আলফার ভেতরে যে বিশেষ ধরনের একটা ডিএনএ রয়েছে যেটা প্রোটিন কেমন ভাবে অ্যাবজর্ব করে, যে কারণে আলফার বয়স বাড়ে না। আর লিও এই রিপোর্টটা খুব মনোযোগ দিয়ে দেখে। আর এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে 1943 সালে, যেখানে আমরা কিছু ডক্টরকে দেখি যারা আলফার উপর এক্সপেরিমেন্ট চালিয়ে ওকে সুপার সোলজার বা সুপার হিউম্যান বানানোর চেষ্টা করছিল, অনেকটা ক্যাপ্টেন আমেরিকার মতো। এবং
তারা আলফার প্রথমে চোখ তুলে নেয়, সেগুলো আবার বন্ধ করে দেয় এবং তাদের এক্সপেরিমেন্ট সফল হলে তারা সবাই মিলে এটা সেলিব্রেট করে এবং জোরে হাততালি দেওয়া শুরু করে। কিন্তু তখনই আলফার জ্ঞান ফিরে আসে। আর আলফা যেহেতু অনেক বেশি শব্দ শুনতে পেত, এজন্য ওই সাধারণ হাতের তালির শব্দ ওর কানে বোমের মতো লাগতে থাকে এবং ও বিরক্ত হয়ে উঠে সবগুলোকে মারতে শুরু করে। তো সেনারা তখন ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আলফা অনেক শক্তিশালী হয়, সে উল্টো সবাইকে মেরে ফেলে। বাট তারপরে একটা ডক্টর কৌশলে বুদ্ধিমত্তা দিয়ে আলফাকে ল্যাবে বন্দী করতে সক্ষম হয়, কিন্তু আলফা লাস্টে তাকেও গুলি করে মেরে ফেলে। তো এরপর গল্প আবার বর্তমানে ফেরত আসে, যেখানে আলফা লিফটে থাকা সকল অপরাধীদের মারার চেষ্টা করে। আর এটা দেখে ওই মহিলা অপরাধী তো খুবই ভয় পেয়ে যায়। বাট ভাগ্যক্রমে তখন এখানে অফিসার শিওখু চলে আসে এবং সে দ্রুত ওই মহিলাটিকে লিফট থেকে বের করে আনে। আর আমি জানতাম এটাই হবে, কারণ মহিলা মানুষ আগে বাঁচবে ভাই, সিরিয়াসলি। আর তখন আমরা দেখি লিফটের তার ছিঁড়ে যায় এবং লিফট খুব দ্রুত নিচের দিকে নামতে শুরু করে এবং একটা বিস্ফোরণ ঘটে যায়। তবে আলফার উপরে এর কোনো কিছুর প্রভাবই পড়ে না। আর এটা দেখে শিওখু করে কি ওই মহিলাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর অন্যদিকে আইটি সেক্টরের যে বস মিস্টার উং, সে তার সৈন্যদেরকে নিয়ে হেলিকপ্টার দিয়ে জাহাজে অবতরণ করে এবং তার সৈন্যরা এক ধরনের ইনজেকশন নেয়, যার ভিতরে বিশেষ ক্ষমতা রয়েছে ওই আলফাকে মনে করে আটকানোর জন্য। আর এদিকে আমরা দেখি অফিসার শিওখু ওই মহিলাকে নিয়ে জাহাজের রান্নাঘরে আসে এবং মহিলাকে বাঁচানোর কথা ভেবে তাকে ফ্রিজারে বন্দি করে দেয়, যাতে ওর হিটটা না বের হয় এবং আলফা হিট সিক করে ওকে দেখতে না পারে। তো যাই হোক, তারপর তারা আলফার উপর আক্রমণ শুরু করে, কিন্তু আলফা শিওখুর আক্রমণ থেকে বেঁচে যায় এবং এখানে আলফা শিওখুকে অনেক বাজেভাবে মারতে থাকে। কিন্তু শিওখু তখন আলফার হাতে জোরে কামড় দেয় এবং আলফার যে হাতটা কাটা ছিল, যেটা জোড়া লাগানো ছিল, সেটাই কেটে ফেলে। আর তারপর বলে, হ্যাঁ আমি এখন মারা যাব, কিন্তু আমি অন্তত তোমার একটা হাত তো কাটতে পেরেছি, তো এখন আমি যদি মরেও যাই অন্তত ওপরে গিয়ে আমার যে সঙ্গীগুলো ছিল ওদেরকে আমি মুখ দেখাতে পারবো যে একবারে খালি খালি মরি নাই। তো এটা শুনে আলফার মারাত্মক রাগ হয় এবং সে শিওখুকে খুব নৃশংসভাবে মেরে ফেলে। আর তারপর আলফা ফ্রিজার রুমেও চেক করতে আসে এবং ওইখানে ওই মেয়েটা করেছিল কি বাকি সব যে অফিসারদের লাশ ওই ফ্রিজে রেখেছিল তাদের সাথে চুপচাপ শুয়েছিল। আর যেহেতু ওর শরীরে তাপমাত্রাও কমে গিয়েছে, এই জন্য আলফা ওকে মৃত ভেবে সেখান থেকে চলে যায়। আবার এদিকে উং জাহাজে আসে আর হেলিকপ্টারের শব্দ শুনে ডক্টর বলে, ওহ তার মানে আমাদেরকে বাঁচানোর জন্য হয়তো দক্ষিণ কোরিয়ান আর্মি এসেছে। বাট তখন লি সবার কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি সাহায্যের জন্য আদৌ যোগাযোগ করতে পেরেছিলে? তাহলে কিভাবে এখানে আসলো? তো পুলিশ অফিসার ডায়ন তখন বলে, না আমরা তো যোগাযোগ করতে পারিনি। আর তখন লি বলে, তার মানে এরা আমাদেরকে বাঁচাতে আসেনি, তারা আলফার জন্য এসেছে। আর এরপর আমরা দেখি অফিসার উং করে কি জাহাজের ভেতরে ঢুকে সে অপরাধী মেয়েটাকে দেখতে পায়। তো ওই মেয়েটা ভাবে হয়তো ওকে বাঁচাতে এসেছে, কিন্তু উং নগদ ওকে গুলি করে মেরে ফেলে। আর তখন এখানে ডক্টর এবং পুলিশ অফিসার ডায়ন এসে পৌঁছায়, কিন্তু উং করে কি এই লেডি অফিসার ডায়নকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেরে ফেলে। ভাই এই সিনেমাটা একমাত্র সিনেমা যে সিনেমাকে সবাইকে মেন ভিলেন, মেন ক্যারেক্টার, মেন একটা কিছু মনে হয়, কিন্তু সবাই মারা পড়ে। সিরিয়াসলি খেয়াল করে দেখো। তো যাই হোক, এখানে অফিসার উং মূলত আলফার সত্য ব্যাপারটা কাউকে জানাতে চায়নি। তার একটা বিশেষ উদ্দেশ্যে একটা বিশেষ হিউম্যান ওয়েপন তৈরি করার জন্য আলফাকে নিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। তো এই ক্লাসিফাইড মিশন, মানে ক্লাসিফাইড মানে হচ্ছে গোপন মিশন, তো এই মিশনটা কমপ্লিট করার জন্য সে সবাইকে মেরে ফেলবে, কোনো প্রমাণ রাখবে না। তো ডায়ন যখন মরতে লাগে তখন তো লির প্রচন্ড রাগ হয়ে যায় এবং লির সবাইকে মারতে শুরু করে এবং উংকেও ধরে ফেলে। আর তখন মারামারি এক পর্যায়ে উং যখন লির শার্ট ছিঁড়ে ফেলে, তখন লির বুকে আমরা ঠিক আলফা এবং বাকি সব সুপার হিউম্যানদের মতো ফাড়া চিহ্ন এবং ছিল দেখতে পাই। তো এটা দেখে উং তাকে চিনে ফেলে যে লিও একজন সুপার হিউম্যান এবং তার উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো এখানে আমরা জানতে পাই লি মূলত ইচ্ছে করে এই জাহাজে এসেছিল এজ এ সন্ত্রাসী, কারণ সে জানতো আলফাকে এখানে আনা হচ্ছে এবং এই সুপার হিউম্যানের যে গোপন গ্রুপ রয়েছে বা পৃথিবীতে, তাদের পুরো গোষ্ঠীকে শেষ করার জন্য বা এই পুরো মেকানিজমটাকে শেষ করার জন্যই সেই চালটা ছিল। তো লির এই সুপার হিউম্যান গ্রুপের সাথে কি ডাক, তো তখনই আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি লির সাথে কিছু গুন্ডার মারামারি হচ্ছে এবং একটা গুন্ডা তাকে ছুরি মারে। আর তখনই এখানে আসা হচ্ছে অফিসার উং, আর সে লি এবং বাকি সবাইকে এক্সপেরিমেন্টের জন্য জোর করে ধরে নিয়ে যায় এবং ওই এক্সপেরিমেন্টে সবাই মারা যায় এবং লিও মারা গিয়েছিল। এবং এই সুপার হিউম্যান এক্সপেরিমেন্ট এমন একটা এক্সপেরিমেন্ট যেটা কয়েক লাখে করলে একজনকে বের করা যায়। তো এখানেও দেখতে পাচ্ছ কত শত শত মানুষ, সবার এক্সপেরিমেন্টে ফেল হয় এবং ওদের বডি ট্রাকে করে চাপা দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু হঠাৎ করে তখন লির জ্ঞান ফিরে আসে, কিন্তু তার উপর যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে সেটা সফল হয়ে সে সুপার হিউম্যান হয়ে যায়। আর তারপর লি করে কি ওখানকার সবাইকে মেরে ফেলে, কিন্তু এরপর লি করে কি বিয়ে করে সাধারণ জীবন যাপন শুরু করে। কিন্তু এইটা যখন এই সুপার হিউম্যানের গ্রুপরা জানতে পারে যে তাদের একটা এক্সপেরিমেন্ট সফল হয়েছে, সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে, তারা করে কি লির ঠিকানা খোঁজ করে লির স্ত্রীকে এবং তার সাথে লির ছেলেকেও মেরে ফেলে। তো এরপর বর্তমান আসে কাহিনী এবং অফিসার উং লিকে বলে, হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি, তোকে মনে পড়েছে, তোর বউকে মেরেছি, তোর ছেলেকে মেরেছি, 2 বছরের ছেলেকে মেরেছি, এখন তোকে মারবো। তো এটা শুনে লির প্রচন্ড রাগ হয়। আর ঠিক তখনই আলফা এখানে এসে পড়ে। তো উং এর সৈন্যরা তখন আলফার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু আলফা একটা দরজাকে ঢাল বানিয়ে এগুলো থেকে বাঁচে। তো এরপর লি করে কি সেই সৈন্যদের মারতে শুরু করে। আবার এইদিকে আলফার এক হাত না থাকলেও সে সবাইকে নাজেহাল করে দেয়। আর এরপর শুরু হয় হচ্ছে উং এবং আলফার লড়াই। আর এখানে লক্ষ্য উং একজন সুপার হিউম্যান, আবার তাছাড়া আলফার একটা হাত নেই, তো এখানে উং কিন্তু এগিয়ে রয়েছে। আর তখনই আমরা দেখতে পাই ডক্টর করে কি হেলিকপ্টারের কাছে আসে এবং পাইলটকে বন্দুক ঠেকিয়ে তাকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে বলে, কিন্তু পাইলট উল্টা ডক্টরকে গুলি করে মেরে ফেলে, কিন্তু মরার আগে ডক্টরও পাইলটকে গুলি করে দেয়। তো দুজনেই এখানে মারা যায়। মানে সবকিছু আনপ্রেডিক্টেবল
হচ্ছে আর কি, মানে কখন কে মরবে বুঝতে পারছি না। আর অন্যদিকে উং আলফার পায়ের শিরা কেটে দেয় এবং ওর রক্ত বের করে দেয় এবং তারপর আলফার গলা কেটে ওকে শেষ করে দেয়। মানে এখানে আলফাকে এত ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আলফার ফিনিশিং যে এত সহজভাবে করবে। সিরিয়াসলি মেন যে ভিলেন মনে করলাম জংডু, ওরে মাইরা দিল। মেন যে নায়ক মনে করলাম অফিসার শিওক, ওরে মাইরা দিল। পুলিশ অফিসার নায়িকা ডায়ানকে মনে করলাম ও একটু বেঁচে থাকবে, লির সাথে সম্পর্ক হবে, ওরে মেরে দিল। ভাই কেমনে কি আলফা মেরে গেল। তো যাই হোক, এরপর দেখা যায় পুরো জাহাজে শুধুমাত্র দুইটা সুপার হিউম্যান বেঁচে রয়েছে, একটা হচ্ছে লি আর একটা হচ্ছে উং। তো এখানে উং লিকে বলে যেহেতু আলফাকে মারতে হয়েছে, আমার আলফা মারা গিয়েছে, কিন্তু তার সামনে তো একটা এক্সপেরিমেন্ট আমাকে নিতে হবে, তো তোকেই ধরে আমি চিপের কাছে নিয়ে যাব। কিন্তু লি তো এরা তো সস্তা পাবলিক না, দুজনের মধ্যে মারামারি শুরু হয়, সেই ধুন্ধুমার মারামারি হয় এবং এইখানে মারামারির সময় বারবার লিকে মানসিকভাবে দুর্বল করার জন্য উং ওর ছেলের কথাকে মনে করিয়ে দেয়। কিন্তু এতে আর উল্টা হয়, লির রাগ বেড়ে যায় এবং সে উংকে মারতে শুরু করে এবং সে উংকে পানিতে ফেলে দেয় এবং সে নিজেও ঝাঁপ দেয় ওকে মেরে ফেলার জন্য। কিন্তু এর ফলে যেটা হয়, ওরা দুজনেই তো মনে করে যে পানিতে ডুবুডু, আর জাহাজ তো বন্ধই। তো এরপর আমরা একটা দ্বীপে থাকা সিক্রেট ল্যাব দেখতে পাই, যেখানে আমরা ওই চিফকে দেখতে পাই, মানে ওই উংয়েরও হেড। উং তো মারাই গিয়েছে একটু আগে, সেই উংয়ের হেড চিফ, যার নাম ছিল হচ্ছে চিল সং, এবং সেখানে অনেক মানুষ বন্ধু ছিল এবং যাদের উপর সুপার হিউম্যান বানানোর এক্সপেরিমেন্ট চলছিল। মানে বিষয়টা কিভাবে বলি, নর্মাল কিছু মানুষকে স্টেজ 1-এ এক্সপেরিমেন্ট করলেই মারা যায়, কিছু মানুষ স্টেজ 10 পর্যন্ত টিকে থাকে, 100-তে গেলে একজন মানুষ সুপার হিউম্যান হয়। তো এখানে যারা অনেক স্টেজ পর্যন্ত টিকে রয়েছে, যাদের নিয়ে আশা রয়েছে, তারা আটকা রয়েছে। তো এই জায়গায় আমরা দেখতে পাই একজন লোক চিল সং এর হাত ধরে ফেলে, আর চিল সং তো নিজে একজন সুপার হিউম্যান, মানে সবার বস, তো কারিকের হাতটাই ভেঙে দেয়। এরপর তার সঙ্গীরা বলে, বস পরিস্থিতি যদি এমনই থাকে আমরা তো এখানে কাজ করতে পারবো না, এখানে তো অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, এখানে ওরা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা তো মারা পড়বো। তো এটা শুনে চিল সং বলে, দেখো আমার কাছে এমন একজন মানুষ আছে যারা এই ঝুঁকি মোকাবেলা করতে পারবে, আর তাকে আমি তৈরি করছি এবং তাকে আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সুপার এক্সপেরিমেন্টাল সোলজার বানাবো। আর এরপর চিল সং কারিক একটা ছেলের কাছে আসে, যে ছেলেটা দেখতে অনেকটা লির মতোই কিন্তু ইয়াং। তো এরপর ফ্ল্যাশব্যাক সিন থেকে আমরা জানতে পারি ওই যে অফিসার রুং যাকে আর কি লি মারলো বা জাহাজ থেকে, সে আসলে ওর ছেলেকে মারেনি, সে বুঝতে পেরেছিল লির ছেলে জন্মগত ভাবেই সুপার হিউম্যান হয়েছে। মানে লি তো সুপার হিউম্যান হওয়ার পরে তোমার বিয়ে করেছিল, তো ওর উদ্দেশ্যে যে তোর ছেলে জন্ম হয়েছে, ও জন্মগত ভাবেই সুপার হিউম্যান হয়েছে, তো এই জন্য ওই ছেলেটাকে নিয়ে এসেছিল। আর তারপর এই চিপ তার উপর এক্সপেরিমেন্ট করছে এবং তাকে সর্বকালের ভয়ঙ্কর সুপার সোলজার বানাবে। আর তারপর সিন চেঞ্জ আমরা দেখতে পাই লিকে যে এখনো বেঁচে রয়েছে এবং সে একটা দ্বীপে চলে আসে এবং তার লক্ষ্য হচ্ছে একটাই, ওই চিপ চিল সংকে মেরে ফেলা, যে গত 100 বছর ধরে একই রকম ভাবে বেঁচে রয়েছে এবং এই প্রজেক্ট উলফ হান্টিং, আই মিন সুপার হিউম্যান বানানোর প্রজেক্টের কাজ করছে, যাদের তারা অবৈধ কাজগুলো করায় এবং ওকেও ধ্বংস করে দেবে। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়। তার মানে এটার সেকেন্ড পার্ট আসবে এবং সেকেন্ড পার্টটা খুবই ধুন্ধুমার হবে, কারণ সেকেন্ড পার্টে হয়তো আমরা বাপ বেটার লড়াই দেখতে পাবো, মানে লিয়া লির ছেলের। আর চিপ মেন ভিলেন হলো এই সিনেমাতে, তার কিন্তু এরকম কোনো ভূমিকা দেখানো হয়নি, তবে এটা বোঝানো হয়েছে সে অনেক উপরের লেভেলের আর সে অনেক শক্তিশালীও হবে। তো যাই হোক, আমি আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লেগেছে এবং আমরা সিনেমার সিলেকশনে আরো বেশি সতর্ক হবো এবং আমরা চেষ্টা করবো একটা সিনেমার রেটিং যদি IMDb-র 6-এর নিচে থাকে সেই সিনেমা আমরা আর কখনোই আনবো না। তবে তারপরেও IMDb 5-এর কিছু সিনেমা আমরা আনবো যেগুলো আর কি তোমার মনে করো অনেক বেশি নাম করেছে বা নতুন সিনেমা এরকম হলে আনবো আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং তোমরা যারা এই চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছো ভালো কন্টেন্ট আসছে না বলে, তারা আবার লাস্টবারের মতো আমাদের একটা সুযোগ দিয়ে দেখতে পারো। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আর আরেকটা ব্যাপার, আমরা এখন থেকে অ্যাডভার্টাইজিং যে পার্টটা রয়েছে সেটা আমরা মাঝখানে দেবো, তোমরা তখন একটু টানবে। আর তোমরা যদি ভালো করে খেয়াল করো, জেনারেলি আমরা কিন্তু কোনো অ্যাডভার্টাইজিংই দিই না, তোমরা ভালো করে একটা খেয়াল করলেই দেখবে যে কোন ওয়েবসাইট কিসের অ্যাড কি কিছুই না, কিন্তু না, জেনারেলি এটা কোনো অ্যাডই না। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।